আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল স্কুলের হোম স্কুলের পক্ষ থেকে আজ আমি তোমাদের সাথে আছি, মোহাম্মদ আরিফুল ইসলাম। আজ আমি দশম শ্রেণীর রসায়ন বিষয়ে অধ্যায় 11 আমরা পলিমার সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। দেখো, আমি এখানে প্রথমে যে জিনিসটি শেখাতে চাই সেটা হচ্ছে মনোমার এবং ডাইমার। পলিমার যদি আমরা শিখতে চাই, আমাদের প্রথমে মনোমার শিখতে হবে। মনোমার শেখার জন্য দেখো, আমরা একটা বিক্রিয়া লিখেছি, একটা রূপক বিক্রিয়া, রূপক অর্থে একটা বিক্রিয়া লিখেছি। A প্লাস A, এই দুইটি বিক্রিয়ক মিলে উৎপন্ন হচ্ছে A বন্ড A, মানে এখানে দুটি বিক্রিয়ক অণু ছিল, দুটি বিক্রিয়ক অণু থেকে একটি অণু উৎপন্ন হলো। দেখো, এখানে দুইটা বিক্রিয়ক অণু একই ধরনের যে দুটি বিক্রিয়ক অণু যুক্ত হওয়ার পরে উৎপাদ যেটা আমরা পেলাম সেটা কিন্তু একটি অণু। তাহলে যে সকল বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হয়, এই অণুগুলোকে আমরা বলতে পারি মনোমার। তাহলে আমি আবার বলছি, যে সকল বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হয় তাদের প্রত্যেককে আমরা বলি মনোমার, যেটাকে আমরা বিক্রিয়ক বলে জানতাম। আমরা জানতাম কি একটা বিক্রিয়ক, কিন্তু এক্ষেত্রে আমরা এইকে বলবো মনোমার। আবার এই ছিল আরো একটি বিক্রিয়ক, যেটাকে আমরা মনোমার বলছি। কেন মনোমার বলছি? কারণ এই দুটি বিক্রিয়ক কিন্তু একই রকম। যদি বিক্রিয়কগুলো যদি একই রকম হয়, তবে তাদেরকে কিন্তু আমরা মনোমার বলতে পারি। আর এই মনোমারগুলো পরস্পরের সাথে যুক্ত হয়, যখন যুক্ত হয় তখন যদি দুইটি মনোমার যদি পরস্পরের সাথে যুক্ত হয়, তখন তাকে আমরা বলি ডাইমার। দেখো, এখানে মনোমার ছিল দুইটি, যেটি উৎপন্ন হলো সেখানে কিন্তু দুইটি মনোমারই রয়েছে, দুইটি মনোমার মিলে একটি অণু উৎপন্ন করছে, যেখানে দুইটি মনোমার যুক্ত হয়েছে, এজন্য এটাকে আমরা বলি ডাইমার। যদি তিনটি মনোমার যুক্ত হতো, এভাবে তিনটি A অর্থাৎ তিনটি বিক্রিয়ক অণু বা তিনটি মনোমার যদি যুক্ত হয়ে একটি অণু যদি উৎপন্ন করতো, তাহলে এই যে উৎপাদ আমরা পেতাম, এই উৎপাদের নাম কিন্তু তখন হয়ে যেত ট্রাইমার। অর্থাৎ তিনটি মনোমার যখন যুক্ত হয়, তখন সেই উৎপাদকে আমরা বলি ট্রাইমার। এই তিনটি বিক্রিয়কে আমরা A প্লাস A প্লাস A, এটার পরিবর্তে আমরা কিন্তু CA কিন্তু লিখতে পারি। আচ্ছা, তাহলে তোমরা নিশ্চয়ই ডাইমার কি এটা বুঝতে পেরেছো, একই সাথে ট্রাইমার কি এটাও বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা যাব পলিমারে। পলিমার কি? পলিমার হচ্ছে যদি বিক্রিয়ক অণু যদি তিনটি না হয়, তিনটি যদি বেশি হয়, যদি বিক্রিয়ক অণু যদি তিনটির চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? মনে করো, আমরা এখানে দেখতে পাচ্ছি চারটা বিক্রিয়ক অণু দেখা যাচ্ছে। চারটা বিক্রিয়ক অণু অর্থাৎ চারটা মনোমার যদি পরস্পরের সাথে যদি যুক্ত হয়ে যায়, সেক্ষেত্রে যে উৎপাদ আমরা পাই, সে উৎপাদকে আমরা বলি পলিমার। এক্ষেত্রে কি চারটি বিক্রিয়ক অণু হতে হবে? না, চারটি পরিবর্তে 5টি হতে পারে, 10টি হতে পারে, 50টি হতে পারে, ইভেন 800টিও হতে পারে, এবং তার চেয়েও বেশি হতে পারে। অর্থাৎ যদি তিনটির অধিক বিক্রিয়ক অণু বা যদি তিনটির চেয়ে যদি বেশি সংখ্যক মনোমার অণু পরস্পরের সাথে যদি যুক্ত হয়ে যায়, তাহলে আমরা যে যৌগটা পাবো, যে আমরা উৎপাদটি পাবো, সেই উৎপাদকে আমরা বলবো পলিমার। তাহলে নিশ্চয়ই প্রিয় শিক্ষার্থী, তোমরা বুঝতে পেরেছো, মনোমারগুলো অনেকগুলো মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়। সেক্ষেত্রে দুটি মনোমার যদি পরস্পরের সাথে যুক্ত হয়, তাহলে যে যৌগ আমরা পাই সেটাকে আমরা বলি ডাইমার। যদি তিনটি মনোমার যদি পরস্পরের সাথে যুক্ত হয়, যুক্ত হয়ে যে যৌগ উৎপন্ন করে, সেটাকে আমরা বলি ট্রাইমার। যদি তিনটির অধিক সংখ্যক মনোমার যদি যুক্ত হয়ে যায়, তাহলে যে উৎপাদটি উৎপন্ন হয় সেটাকে আমরা বলি পলিমার। আর যে বিক্রিয়ার মাধ্যমে এরূপ পলিমার উৎপন্ন করা হয়, সেই বিক্রিয়াকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। সেক্ষেত্রে পলিমারকরণ বিক্রিয়ার তাহলে সংজ্ঞাটা কেমন হবে? পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে আমরা সংজ্ঞাটি এভাবে বলতে পারি যে অনেকগুলো বা অসংখ্য মনোমার পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি বৃহৎ আণবিক ভর বিশিষ্ট, বৃহৎ শিকল বিশিষ্ট যদি বৃহৎ অণু উৎপন্ন করে, তাহলে সেই বিক্রিয়াকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। আমি আবার বলছি, যে বিক্রিয়ায় অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ আণবিক ভর বিশিষ্ট, বৃহৎ শিকল বিশিষ্ট বৃহৎ অণু যদি উৎপন্ন হয় যে বিক্রিয়ার মাধ্যমে, সেই বিক্রিয়াকে আমরা বলি পলিমারকরণ বিক্রিয়া। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো, একটি বিষয় আমরা একই সাথে বলে দেই, সেটা হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়া কিন্তু শিকল আকৃতির, যেখানে মনোমারগুলো ছিল কিন্তু সব আলাদা আলাদা। সবগুলো মনোমার যখন যুক্ত হয়, তখন একটির সাথে অপরটি যুক্ত হয়, তার সাথে অপর একটি মনোমার যুক্ত হয়, একইভাবে তার সাথে অপর একটি মনোমার এভাবে যুক্ত হতে থাকে।
আর তখন এটি শিকলের ন্যায় বা এটি চেইনের মতো একটা যৌগ তৈরি হয়, যেটাকে আমরা বলি যে চেইন সদৃশ যৌগ বা শিকলাকার যৌগ আমরা বলি। এই যৌগটা কিন্তু এই পুরোটা যতগুলো মনোমার অনুই যুক্ত হোক না কেন সবগুলো মিলে কিন্তু একটা অণু উৎপন্ন হয়। যেহেতু এখানে একটা অণু উৎপন্ন হচ্ছে চারটা অণু থেকে, সুতরাং এই একটা অণুর ভর কিন্তু ওই একটি অণুর তুলনায় কিন্তু অনেক বেশি। এজন্য আমরা বলি যে এই অণুটার ভর হলো বৃহৎ আণবিক ভর বিশিষ্ট, এবং এটি হলো একটি বৃহৎ শিকলাকার যৌগ এবং এই যৌগটা কিন্তু একটা বড় যৌগ উৎপন্ন হয়, অর্থাৎ এটাকে আমরা বলতে পারি বৃহৎ অণু বলতে পারি। তাহলে নিশ্চয়ই তোমরা পলিমারণ বিষয়টাকে করে এবং পলিমার বলতে আমরা কি বুঝি, আমরা নিশ্চয়ই এই ব্যাপারটি বুঝতে পেরেছি। আসো এবার আমরা জানবো এই পলিমার কত প্রকার। আমরা জানি যে পলিমার হচ্ছে দুই প্রকার। প্রধানত পলিমারণ বিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। নাম্বার 1, এক নম্বর হচ্ছে সংযোজন পলিমার, যেটার অপর একটি নাম হলো জুট পলিমার। সংযোজন পলিমারটা কি? হ্যাঁ, আমরা এখন শিখি। সংযোজন পলিমার হচ্ছে যদি এরূপ কোনো আমরা পলিমারণ বিক্রিয়া পাই যেখানে বিক্রিয়ক অণু যেগুলো যুক্ত হবে, অর্থাৎ মনোমার যেগুলো আমরা যুক্ত করবো পরস্পরের সাথে, সেই মনোমার সব হবে একই ধরনের মনোমার। একই ধরনের মনোমারগুলো যদি পরস্পরের সাথে যুক্ত হয়ে যদি পলিমার উৎপন্ন করে, সেক্ষেত্রে সেই বিক্রিয়াকে আমরা বলি যে সংযোজন পলিমাকরণ বিক্রিয়া। এর আরেকটা নাম হলো যে জুট পলিমাকরণ বিক্রিয়া। আমি আবার বলছি, যদি এমন কোনো পলিমাকরণ বিক্রিয়া আমরা পাই যেখানে একই ধরনের মনোমার যুক্ত হবে। দেখো আমরা এখানে একটা एग्जांपल দিয়েছি। এখানে আমরা লিখছি ইথিলিন বা ইথিন CH2 ডাবল বন্ড CH2। এই যৌগটার নাম হচ্ছে ইথিন, এটি তোমরা জানো। এখন আমরা n সংখ্যক ইথিন, মানে অনেকগুলো অসংখ্য, মনে করো 10টি অথবা 20টি অথবা 100টি অথবা 1000টি, অসংখ্য n সংখ্যক ইথিলিন অণু, মানে অনেকগুলো ইথিলিন অণু যদি আমরা পরস্পরে যুক্ত করে ফেলি, অনেকগুলো ইথিলিন আলাদা আলাদা অণু, যদি এই অণুগুলোকে একটা পাত্রের মধ্যে যদি আমরা 100 অ্যাটমসফিয়ার চাপ দিই পাত্রের মধ্যে, এবং পাত্রকে যদি আমরা উত্তপ্ত করি 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, এবং পাত্রের মধ্যে যদি আমরা সামান্য অক্সিজেন যদি আমরা দেই, তাহলে অনেকগুলো অসংখ্য ইথিলিন আলাদা আলাদা অণু এরা পরস্পরে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে একটা বৃহৎ আণবিক ভর বিশিষ্ট বৃহৎ শিকলাকার যৌগ উৎপন্ন করে, যে যৌগটার নাম হলো পলিথিন। পলিথিন তোমরা নামটা শুনে নিশ্চয়ই বুঝতে পেরেছো যে পলিথিন মানে আমরা যে বাজার করি যে পলিথিন ব্যাগ দিয়ে, ওই পলিথিন কিন্তু মূলত এই প্রক্রিয়ায় কিন্তু উৎপন্ন হয়। তাহলে এবার আসো যে পলিমার বিক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হয় তার প্রক্রিয়া আমরা এখন শিখে নেই। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে যে কোনো পলিমার বিক্রিয়া যদি সংঘটিত হতে হয়, সেক্ষেত্রে মনোমারগুলো সাধারণত 2 কার্বন যুক্ত হয়। আমি আবার বলছি, যে কোনো পলিমাকরণ বিক্রিয়ার ক্ষেত্রে মনোমারগুলো সাধারণত হয় দ্বিবন্ধন যুক্ত কার্বন, দ্বিবন্ধন যুক্ত মানে বিক্রিয়ক অণু হতে হয়। সেক্ষেত্রে দেখো এটা দ্বিবন্ধন যুক্ত একটা অণু। এই ক্ষেত্রে এটা যদি আমরা পলিমার করতে চাই, তাহলে তার পদ্ধতি হচ্ছে আমাদের প্রথমে যেটা করতে হবে, যেই দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন আছে ওই দুটি কার্বনকে আমরা আগে লিখে ফেলবো। দেখো এই দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন ছিল, এই দুটি কার্বনকে আমরা লিখেছি, এবং এই দুটি বন্ধন থেকে আমরা মাঝখানে বন্ধন দিব একটি। আচ্ছা, আরেকটি বন্ধন কোথায় যাবে? এই যে একটি বন্ধন যেটা আমরা দিলাম না, ওই বন্ধনটা আসলে ভেঙে যায়। ওই বন্ধনটা ভেঙে যে একটি বন্ধন থেকে উৎপন্ন হয় দুটি বন্ধন। এই দুটি বন্ধন কোথায় আমরা নিব? এই দুটি বন্ধন সর্বদাই আমরা এই দুটি কার্বনের একটি বাম পাশে বন্ধন নিব, আর একটি বন্ধন নিব হলো ডান পাশে। এবার দেখো এই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু যুক্ত ছিল, আমরা এই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু উপরে এবং নিচে সংযুক্ত করেছি। একইভাবে এই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু ছিল, এই দুটি হাইড্রোজেন পরমাণু আমরা এই কার্বনের উপরে এবং নিচে আলাদাভাবে আমরা সংযুক্ত করেছি। দেখো এভাবে আমরা পলিমার বিক্রিয়া আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে দেখো বাম পাশে আমরা দেখতে পাচ্ছি ইথিলিনের কতগুলো অণু ছিল? n সংখ্যক, অর্থাৎ n সংখ্যক অণু এখানে পরপর যুক্ত অবস্থায় আছে। সেটা বোঝানোর জন্য আমরা নিচেই n লিখেছি। যদি এই অণুগুলো যদি 10টি থাকে, তাহলে 10টি এরকম অণু, 10টি একটি এই যে ইথিলিন মূলকের সাথে আরেকটি মূলক যুক্ত হবে, তার সাথে আরেকটি যুক্ত হবে, এভাবে মোট 10টি যুক্ত হবে। 10টি যুক্ত হবে, সেই সংখ্যাটা কিন্তু এখানে তখন হয়ে যেত 10। কিন্তু আমরা জানি না আসলে ইথিলিন অণু কতগুলো। n সংখ্যক যদি আমরা ধরে নেই, তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি n সংখ্যক অণু কিন্তু পরপর পরস্পরের সাথে কিন্তু যুক্ত অবস্থায় আছে। আচ্ছা, এবার আসো আমরা আরো কিছু সংযোজন পলিমারের উদাহরণ আমরা দেখে নেই। আমরা এখন পলিপ্রোপিন প্রস্তুত করব। পলিপ্রোপিন প্রস্তুতির জন্য আমাদের যে মনোমারটি দরকার সেটা হলো প্রোপিন। তোমরা প্রোপিনের সংকেত জানো, CH2 ডাবল বন্ড CH CH3, এটা হচ্ছে প্রোপিন।
প্রোপিন থেকে যদি আমরা পলিপ্রোপিন অর্থাৎ পলিমার যদি আমরা তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যে পাত্রে আমরা এই বিক্রিয়াটা ঘটাবো সেই পাত্রের চাপ থাকতে হবে 140 অ্যাটমসফিয়ার, তাপমাত্রা থাকতে হবে 120, এবং সেখানে কিছু টাইটানিয়াম ক্লোরাইড আমাদের প্রভাবক হিসেবে লাগবে। সেক্ষেত্রে আমরা যদি কোনো মনোমার যদি আমরা জানতে পারি যে আসলে পলিমারকরণ বিক্রিয়ার ক্ষেত্রে মনোমার এটি, সেক্ষেত্রে আমরা এই উৎপাদটি আমরা নিজেরাই কিন্তু আমরা মুখস্থ না করে উৎপাদ আমরা নিজেরাই প্রস্তুত করতে পারবো। কিভাবে সেটি আসলে আমরা সেখানেই আগের প্রসেস অনুসারে আমরা শিখেছি, যদি আমরা কোনো মনোমার থেকে যদি পলিমার তৈরি করতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটা লাগবে, এই যে দুটি কার্বনের সাথে দ্বিবন্ধন আছে ওই দুটি কার্বন আগে আমাদের লিখতে হবে। দেখো এই প্রথম দুটি কার্বনের সাথে দ্বিবন্ধন ছিল, আমরা প্রথম দুটি কার্বন লিখলাম। দ্বিবন্ধন যেটি ছিল, দ্বিবন্ধন থেকে আমরা এখানে দুই বন্ধন না দিয়ে আমরা এখানে কয়টি বন্ধন দিব? একটি বন্ধন দিব। আরেকটি বন্ধন কি হবে? আরেকটি বন্ধন ভেঙে যাবে। ভেঙে যে তারপর কি হবে? সেই দুটি বন্ধন একটা বাম পাশে হবে কার্বনের, আরেকটি বন্ধনের ওই কার্বনের ডান পাশে। আচ্ছা, এখন দেখো এই কার্বনের সাথে দুটি হাইড্রোজেন পরমাণু ছিল। দেখো উপরে একটা হাইড্রোজেন আমরা যুক্ত করেছি, নিচে একটা হাইড্রোজেন যুক্ত করেছি। এই কার্বনের সাথে একটা H পরমাণু যুক্ত ছিল, আবার এই কার্বনের সাথে কিন্তু একটি CH3 মূলক যুক্ত ছিল। আমরা সেটাও দেখো, একটি হাইড্রোজেন পরমাণু উপরে আর আরেকটি CH মূলক আমরা কিন্তু নিচে সংযুক্ত করেছি। সেক্ষেত্রে এই যে আমরা যে অংশটা পেলাম, এটাকে যদি আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা n সংখ্যক প্রোপিন অণু যদি আমরা যুক্ত করি, এই nটাকে যদি আমরা নিচে বসাই দিই, তাহলে কিন্তু প্রোপিনের পলিমার যৌগ পেয়ে যাই, তখন তার নাম হয় পলিপ্রোপিন। তাহলে দেখো প্রোপিনের সাথে পলিপ্রোপিন নামের কিন্তু একটা মিল আছে। প্রোপিন এটা ছিল মনোমার, আর এটার পলিমার যৌগের নাম হচ্ছে পলিপ্রোপিন। মানে প্রোপিন আগে আমরা জাস্ট যদি পলি যোগ করে দেই, তাহলে কিন্তু হয়ে যায় পলিমার যৌগ। তার মানে আমরা এখন প্রোপিন থেকে পলিপ্রোপিন কিভাবে আমরা তৈরি করলাম, এই ব্যাপারটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। দেখো আমরা বাম পাশে একটি বন্ধন, ডান পাশে একটি বন্ধন থাকে রেখেছি। কেন থাকে রেখেছি? এটা দ্বারা বোঝাই যে অনেকগুলো প্রোপিন অণু, এটার সাথে আগেও অনেকগুলো প্রোপিন অণু যুক্ত রয়েছে, এটার সাথে এই একই রকম আরো অণু কিন্তু এর পরে কিন্তু আরো যুক্ত অবস্থায় আছে, এটা বোঝাই। এখন এই যে আমরা পলিপ্রোপিন তৈরি করলাম, এটা আসলে কি কাজে ব্যবহৃত হয়? এটা তোমরা যে প্লাস্টিকের বোতল দেখেছো, প্লাস্টিকের বোতল তৈরিতে কিন্তু এই পলিপ্রোপিন যৌগটি ব্যবহৃত হয়। আচ্ছা, আসো আমরা এই জুট পলিমার বা এটাকে বলা হচ্ছে সংযোজন পলিমার, এরূপ আমরা আরো কয়েকটা উদাহরণ দেখি। আমরা এখন পিভিসি তৈরি করতে চাই। মনে করো পিভিসি কি? পিভিসি হলো পলিভিনাইল ক্লোরাইড। আচ্ছা, এই যৌগটি তৈরি করার জন্য আমাদের একটা মনোমার লাগবে। যে মনোমারটা লাগবে সেই মনোমারটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যেটা অনেকটা ইথিলিন সদৃশ বা ইথিলিন থেকে তৈরি হয়। দেখো ভিনাইল ক্লোরাইড যৌগের সংযোগ CH2 ডাবল বন্ড CH Cl, অর্থাৎ এটা ইথিন ছিল। CH2 যদি আমরা এখানে লিখে দিতাম, সেটা হয়ে যেত ইথিন। এখানকার একটা হাইড্রোজেন পরমাণু একটি ক্লোরিন পরমাণু দ্বারা প্রতিস্থাপিত হয়ে যে যৌগটি উৎপন্ন করেছে সেটা হলো ভিনাইল ক্লোরাইড, যেটাকে আমরা সংক্ষেপে ভিসি লিখতে পারি। এখন n সংখ্যক যদি আমরা এই ভিনাইল ক্লোরাইড যদি আমরা উচ্চ তাপমাত্রা এবং চাপে এবং একই সাথে যদি জৈব পারঅক্সাইড প্রভাবের উপস্থিতিতে যদি আমরা এই বিক্রিয়াকে সংঘটিত করি, তাহলে অনেকগুলো অসংখ্য ভিনাইল ক্লোরাইড এরা পরস্পরের সাথে যুক্ত হয়ে যায়। যুক্ত হয়ে পলিমার যৌগ উৎপন্ন করে। কিভাবে যুক্ত হয় সেটা এখন আমরা শিখবো। আগের নাই আমরা যে দুটি কার্বনের সাথে দ্বিবন্ধন আছে, এই দুটি কার্বন আমরা লিখবো, মাঝখানে দ্বিবন্ধনের পরিবর্তে দিব একটা বন্ধন। আর এই একটা বন্ধন যে আমরা দিলাম না, সেটা ভেঙে যে দুই পাশে দুইটা বন্ধন দিতে হবে। আর এই কার্বনের সাথে দুইটা হাইড্রোজেন ছিল, আমরা দুইটা হাইড্রোজেন দিয়েছি। আর এই কার্বনের সাথে একটা ক্লোরিন একটা হাইড্রোজেন ছিল, আমরা উপরে একটা হাইড্রোজেন নিচে একটি ক্লোরিন যুক্ত করে আগের তিনটা আমরা নিচে বসাই দিলেই হয়ে যাবে ভিনাইল ক্লোরাইডের পলিমার, যেটাকে আমরা বলবো পলিভিনাইল ক্লোরাইড, যেটাকে সংক্ষেপে আবার বলা যায় পিভিসি, পলিভিনাইল ক্লোরাইড। তোমরা কি জানো এই যে পলিভিনাইল ক্লোরাইড কি কাজে ব্যবহৃত হয়? হ্যাঁ, তোমরা পিভিসি পাইপের নাম শুনেছো। এটাই কিন্তু সেই পিভিসি পাইপ, অর্থাৎ এই যে পলিভিনাইল ক্লোরাইড দিয়ে কিন্তু এটা আমরা যে পাইপ যেটা আমরা পাই, যে পাইপের নাম পিভিসি, ওইটা মূলত এই যে পলিমার একটা যৌগ থেকে প্রাপ্ত প্লাস্টিক। তাহলে তোমরা বুঝতে পেরেছো এই পলিমার যৌগগুলো আমাদের বাস্তব জীবনে কিন্তু আমরা খুব বেশি এই যৌগগুলোকে আমরা ব্যবহার করে থাকি। সর্বশেষ এই জুট পলিমার আরো একটা एग्जांपल আমরা দিতে চাই। দেখো এই যে যৌগটা, এই যৌগটার নাম হলো টেট্রাফ্লোরোইথিন। টেট্রাফ্লোরোইথিনের n সংখ্যক অণু যদি পরস্পরের সাথে যুক্ত হয়, সেক্ষেত্রে পলিটেট্রাফ্লোরোইথিন তৈরি হয়। কিভাবে? দেখো এখানে এই কার্বন, যে দুটি কার্বনের মাঝখানে দ্বিবন্ধন ছিল, ওই দুটি কার্বনের মাঝখানে একটা বন্ধন হবে। আর এই মাঝখানে যে একটি বন্ধন আমরা দিলাম না, এই দুটি বন্ধন ভেঙে গিয়ে হবে দুইটা বন্ধন।
এই দুটো বন্ধন আমরা আগে আর পরে যুক্ত করব। আর এই কার্বনের সাথে দুটি ফ্লোরিন ছিল, আমরা দুটি যোগ করছি, আবার এই কার্বনের সাথে দুটি ফ্লোরিন ছিল, আমরা এই দুটি ফ্লোরিনকে আবার আমরা পুনরায় যোগ করেছি। সেক্ষেত্রে আগে এনটা নিচে বসাই দিলে কিন্তু আমরা পেয়ে যাব পলিটেট্রাফ্লোরোইথিন, যেটাকে আমরা সংক্ষেপে বলতে পারি পি পলি টি টেট্রা এফ ফ্লোরো আর এটা হলো ইথিন, পলিটেট্রাফ্লোরোইথিন। এই যৌগটা আমরা কি কাজে ব্যবহার করি? আমরা যে নন স্টিক যে পাত্র যেগুলো আমরা রান্নার কাজে ব্যবহার করি ওই পাত্র কিন্তু এই পলিমার দিয়ে তৈরি। আচ্ছা প্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সংযোজন বা জুট পলিমার সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছো। এখন আমরা পলিমারের যে আরেকটি যে ভাগ রয়েছে ঘনীভবন পলিমার, এই সম্পর্কে আমরা এখন জানবো। ঘনীভবন পলিমারটা কি? ঘনীভবন পলিমার হচ্ছে যে পলিমারকরণ বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র অণুগুলোকে পৃথক করে দেয়, তাকে বলা হয় ঘনীভবন পলিমার। আমি আবার বলছি, যে পলিমারকরণ বিক্রিয়ায় ভিন্ন ভিন্ন বিক্রিয়ক অণু, যেমন দেখো এই অণুটা এবং এই অণুটা কিন্তু আলাদা আলাদা ভিন্ন ভিন্ন বিক্রিয়ক অণুর অসংখ্য ভিন্ন ভিন্ন বিক্রিয়ক অণু পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় কার্বন ডাই অক্সাইড বা পানি এরূপ ক্ষুদ্র ক্ষুদ্র অণু আলাদা করে ফেলবে বিক্রিয়া করার সময় বা যুক্ত হওয়ার সময়। তাহলে এরূপ ভাবে যে বিক্রিয়াটি সংঘটিত হয় সেই বিক্রিয়াকে আমরা বলি ঘনীভবন পলিমার। এর আগে আমরা যে বিক্রিয়াগুলো দেখেছিলাম পলিমারের ক্ষেত্রে সবগুলো কিন্তু ছিল একই বিক্রিয়ক অণু, কিন্তু এই ক্ষেত্রে বিক্রিয়ক অণুগুলো কিন্তু আলাদা। তার মানে আলাদা আলাদা বিক্রিয়ক অণু যদি পলিমার গঠন করে তাহলে সেই পলিমারকে আমরা বলতে পারবো ঘনীভবন পলিমার। দেখো আমরা এখন ঘনীভবন পলিমারের একটা एग्जांपल দেখি। দেখো এখানে এই যে একটা বিক্রিয়ক দেখতে পাচ্ছি, এটার নাম অ্যাডিটিক অ্যাসিড। এই বিক্রিয়াটা এই বিক্রিয়কটা বা এই মনোমারটা দেখতে কিন্তু একটু কঠিন, কিন্তু আসলে কিন্তু কঠিন না। দেখো তোমরা জৈব অ্যাসিডের বা কার্বক্সিলিক অ্যাসিডের তোমরা কার্যকরী মূলক জানো। আমরা জানি জৈব অ্যাসিড বা কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী যে মূলক সেটা হচ্ছে COOH। দেখো এখানে আগে একটা COOH আছে আর পরে আরো একটা COOH আছে, আর CH2 যেটাকে আমরা মিথিলিন মূলক বলি এটা আছে কিন্তু চারটা, অর্থাৎ চারটা মিথিলিন মূলকের দুই পাশে দুইটা COOH বসাই দিলে কিন্তু আমাদের হয়ে যাবে অ্যাডিটিক অ্যাসিড। এখন এই অ্যাডিটিক অ্যাসিডের এই নাম এই নামটা একটু কঠিন মনে হলো, এই যৌগটা কিন্তু আরো একটি সহজ নাম আছে। কিভাবে? আমরা জানি যে কোনো জৈব অ্যাসিডের সাথে যদি COOH থাকে তবে তার উচ্চারণ হয় ওইক অ্যাসিড। তাহলে এখানে ওইক অ্যাসিড মূলক কয়টা? দুইটা যদি হয় তো সেক্ষেত্রে আমরা জানি তার নাম হয় বা তার উচ্চারণ হয় ডাইওইক। তাহলে এটা ডাইওইক অ্যাসিড। কিন্তু মিথিলিন মূলক কয়টা? চারটা, আর চারটা মিথিলিন মূলক করে সেটাকে আমরা বলতে পারি টেট্রামিথিলিন। তাহলে এই যৌগটাকে আমরা বলতে পারি টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। এটা বললেও কিন্তু তোমাদের কোনো ভুল হবে না। এরপর দেখি আমরা আরেকটি মনোমার যেটি আছে সেটি কি। দেখো এখানে মিথিলিন মূলক 6টা, তার মানে আমরা বলতে পারি হেক্সামিথিলিন। 6টা, এর গ্রিক নাম হলো হেক্সা। তাহলে হেক্সামিথিলিন আর NH2 এই মূলকটাকে বলা হয় অ্যামিন মূলক। তাহলে এর নাম কি হবে? হেক্সামিথিলিন ডাইঅ্যামিন। তাহলে হেক্সামিথিলিন ডাইঅ্যামিনের সাথে যদি আমরা টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড যদি আমরা যুক্ত করে দেই, টাইটানিয়াম অক্সাইড প্রভাবের উপস্থিতিতে যদি আমরা সামান্য তাপ দেই, তাহলে এই দুইটা কিন্তু মনোমার এরা কিন্তু যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে পলিমার তৈরি করে। দেখো এই যে পলিমার অর্থাৎ এই যে উৎপাদ যেটা উৎপন্ন হচ্ছে অনেক বড় উৎপাদ। হ্যাঁ, দেখতে একটু ভয় লাগে যে আসলে এত বড় উৎপাদ এটাকে মনে রাখা সম্ভব? আসলে আমাদের এই উৎপাদটা মনে রাখতে হবে না। তোমরা যদি সিস্টেম শিখে ফেলো তাহলে তোমরা নিজেরাই এরকম উৎপাদ তোমরা তৈরি করতে পারবে। আসলে আমরা একটু সিস্টেম শেখার চেষ্টা করি। দেখো এখানে হচ্ছে আমরা লিখলাম এডিপিক অ্যাসিডের ক্ষেত্রে প্রথমে কি আছে OH, এখানকার এই OH আর এই যে হেক্সামিথিলিন ডাইঅ্যামিন যেটা এখানকার একটা H, এখানকার একটি H আর এখানকার একটি OH মিলে পানি উৎপন্ন করবে। আমি আবার বলছি এখানকার একটি H যদি আমরা এখানকার OH-টাকে নেই, এই যে এই OH-টাকে নেই, তাহলে এই দুটো মিলে উৎপন্ন হবে পানি। OH এবং H মিলে আমরা যদি পানি উৎপন্ন হয়, দেখো পানি উৎপন্ন হয়ে গেছে। আবার এই প্রথমে OH আর শেষে যদি একটা H আমরা যদি দেই তাহলে এই দুইটা মিলেও কিন্তু উৎপন্ন হবে আরো একটি পানি। তার মানে এখানকার OH আর এই H-টা থাকবে না। যদি না থাকে সেক্ষেত্রে এই দুইটা OH যদি আমরা বাদ দিয়ে দেই আর এখান থেকে দুইটা একটা করে H যদি আমরা বাদ দিয়ে দেই, তারপরে এই দুইটা যৌগ যদি আমরা একত্রিত করে ফেলি তাহলে কিন্তু হয়ে যাবে এই নাইলন 6:6 যে যৌগটা আমরা পেয়েছি এটা আমরা পেয়ে যাব। আমরা একটু মিলাই নিই। দেখো এখানে যদি OH না থাকে তাহলে কি থাকবে? OH মানে OC থাকবে। দেখো OC আমরা লিখেছি, তারপর এখানে যা আছে সবগুলো CH2 আমরা লিখেছি, তারপর CO করতে CO। দেখো এখানে কিন্তু OH এখানে নাই, CO এর পরে কোনো OH নেই। সেক্ষেত্রে আমাদের এখানে একটা H যদি আমরা বাদ দিয়ে দেই
তাহলে থাকে HN থাকে, একটা H যদি বাদ দেই তাহলে থাকে HN। দেখো এখানে HN আমরা লিখেছি, তারপর আবার CH2 6 আর এখান থেকে একটা H যদি আমরা বাদ দিয়ে দেই তাহলে থাকে কিন্তু NH, একটা H NH দিয়ে আমাদের আগে এবং পরে একটি বন্ধন দিয়ে ব্র্যাকেট আবদ্ধ করে আমাদের পলিমার বরণ বিক্রিয়া লেখার যে সিস্টেম সেই অনুসারে নিচে একটা N লিখে দিলে কিন্তু আমরা পেয়ে যাব নাইলন 6s2 6 যে যৌগ যেটা উৎপন্ন হয় এটা কিন্তু তোমরা পেয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে বুঝলাম যে এই বিক্রিয়াটি আসলে আমাদের কিন্তু মুখস্থ না করলেও আমরা কিন্তু এই বিক্রিয়াটি পারবো। একই সাথে আমাদের এখানে উৎপন্ন হয় পানি। প্রিয় শিক্ষার্থী, আমরা এই যে পলিমার সম্পর্কিত যে বিষয় যেগুলো আজকে আমরা আলোচনা করলাম, আশা করি তোমরা আজকের ক্লাস থেকে এই পলিমার সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পেয়েছো এবং এই সম্পর্কিত যে কোনো প্রশ্ন আশা করি তোমরা পরীক্ষায় সুন্দর করে লিখতে পারবে। হ্যাঁ, আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে তোমাদের জন্য আজকে একটি HW দিতে চাই। HW হচ্ছে এই যে আমরা সংযোজন পলিমার শিখলাম, একই সাথে আমরা ঘনীভবন পলিমার শিখলাম। এই দুটি পলিমার থেকে তোমাদের পার্থক্য লিখতে হবে। তোমাদের HW হচ্ছে এই দুটি পলিমার থেকে তোমরা পার্থক্য লিখবে। আচ্ছা, একই সাথে এই HW টি কিন্তু তোমাদের প্রতি রবিবার তোমাদের জমা দিতে হবে এবং একই সাথে আগের HW তোমরা রবিবার আবার স্কুল থেকে নিয়ে যাবে। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের ক্লাস আমাদের এখানে শেষ করতে হচ্ছে। পরবর্তীতে তোমাদের সাথে ইনশাআল্লাহ আবার দেখা হবে অন্য কোনো ভিডিও ক্লাসে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।